ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি। সাথে আছে আমি অয়ন স্যার। আর একটা হেলথ অ্যাপটিটিউডের ক্লাস, যেখানে আমরা থার্ড চ্যাপ্টার পড়ছি, যেখানে আমরা পড়বো কি, চ্যাপ্টারের নাম হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড সার্ভিস। এখানে মূলত হসপিটালিটি, ক্লিনিক এবং যতগুলো হেলথ ক্লিনিক আছে, ছোট ছোট হেলথ ক্লিনিক আছে, সেগুলো নিয়ে একটা ডিটেলস পিডিএফ রয়েছে। এই পিডিএফটার মধ্যে দিয়ে যেরকম তোদেরকে কথা দিয়েছিলাম যে ক্লাসের শেষে তোরা পিডিএফ পেয়ে যাবি। চল পড়ে নেওয়া যাক। একদম ফার্স্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের দুটো গভর্নমেন্ট একসাথে কাজ করে, যেখানে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করে, তারা আমাদের টেরিটরির মধ্যে যে হসপিটাল ট্রিটমেন্ট আছে, সেই হসপিটাল ট্রিটমেন্টকে কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই ইমপ্রুভমেন্টের দিকে মূলত ফোকাস করে। তো সেখানে আমরা দেখব প্রথমত হচ্ছে সেখানকার এমার্জেন্সি সার্ভিস বলে একটি সার্ভিস থাকে। তোরা হসপিটালে দেখেছিস একটা এমার্জেন্সি পার্ট থাকে, সার্জিক্যাল পার্ট থাকে। সার্জিক্যাল পার্টের পর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট সার্ভিস থাকে, যেটা বলা হয় ট্রমা ক্লিনিক বা ট্রমা কেয়ার। নেক্সট কিভাবে হচ্ছে প্রিভেন্টিভ মেথড আছে, মানে ধর কোন একটা রোগ হলো, সেই রোগটা থেকে আমরা কিভাবে প্রিভেনশন পাবো, জন্ম নিয়ন্ত্রণ কিভাবে প্রিভেনশন করা যায়, এই সমস্তর জন্য থাকে। যদি আউট পেশেন্টস থাকে, মানে আউট পেশেন্টস বলতে অন্য কোনো দেশের পেশেন্ট আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করায়, সেই পার্টটা থাকতে পারে। মূলত এই কটা পার্ট নিয়ে ডিজিজ ডায়াগনোসিস, তার ট্রিটমেন্ট, তার প্রপার মেডিকেশন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের কি বললাম, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারা তৈরি করে। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাই তিন ধরনের সিস্টেম আছে। প্রথম যে সিস্টেমটা, মানে প্রাইমারি সিস্টেম যেটাকে বলা হচ্ছে, যেটা তোর বাড়ির কাছে ছোট কোনো স্বাস্থ্য কেন্দ্র থাকতে পারে, হ্যাঁ, তাকে আমরা বলি সাব সেন্টার। নেক্সট একটু বড় যদি কোনো হসপিটাল হয়, তাহলে সেটা আমরা বলছি কি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং আলটিমেট টার্সিয়ারি, যেরকম এইমস এর মতো যে সমস্ত কলেজ রয়েছে, তাকে আমরা বলছি কি মেডিকেল কলেজ। তো তার সঙ্গেও আরো কয়েকটা ছোট ছোট নাম রয়েছে, যেরকম ধর প্রাইমারি হেলথ সেন্টার, সেকেন্ডারিতে রয়েছে কমিউনিটি হেলথ সেন্টার, এবং টার্সিয়ারিতে রয়েছে স্পেশালিটি হসপিটালিস। ঠিক আছে? তো তাহলে এইরকম ভাবে বুঝে রাখ যে তিনটে স্তর আছে। প্রথম স্তরে হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কোনো ব্লকের মধ্যে থাকা ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র। দ্বিতীয় স্তরে আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং তৃতীয় স্তরে আছে বড় মেডিকেল কলেজ। ঠিক আছে? এই তিন ভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তিন ধরনের হসপিটালিটি এসছে। আচ্ছা, যেরকম গত ক্লাসে আমরা এরকম 5F বলে একটা জিনিস দেখেছিলাম, এখানে 5C বলে একটা জিনিস আছে। 5C কি? 5C এর মধ্যে ইনক্লুড হয়েছে 5টা C দিয়ে তৈরি শব্দ। প্রথম শব্দ হচ্ছে কম্পেনসেশন, নেক্সট হচ্ছে কমিউনিকেশন, নেক্সট হচ্ছে কম্পিটেন্স, নেক্সট হচ্ছে কনফিডেন্স, এবং ফাইনালি হচ্ছে কন্টিনিউটি। তুই যদি কোনো অসুখ থেকে রেহাই পেতে চাস, তাহলে এই 5টা সি তোকে মুখস্থ রাখতে হবে। আপাতত আমাদের সামনে যে পরীক্ষাটা আছে, তার জন্য এই 5টা সি আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তার মধ্যে একদম ফার্স্ট পয়েন্ট যেটা আছে দেখ, সেটা কি বলছে যে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে যে একটা ডিজিজ, সেই ডিজিজটা কি ধরনের জীবাণু বা প্যাথোজেন থেকে এসছে, অন্য ডিজিজের সঙ্গে তার ডিফারেন্স করা হয়। নেক্সট এসছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে কিছু কিছু ধর পেশেন্ট আসে ডাক্তারের কাছে, তোরাও পরবর্তীকালে এই দিকেই যাচ্ছিস, নার্সিং এ যাবি, তো দেখবি সেখানে এমন কিছু পেশেন্ট আসে যারা প্রপার তাদের কি সমস্যা সেটা বলতে পারে না। এটা একটা প্রবলেম। নেক্সট হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স মানে হচ্ছে কম্পিট করা। কম্পিট মানে এখানে একটা কম্পিটিশন আসছে। কি রকম ধরনের আসছে? বা ফার্স্ট একজন পেশেন্ট এলো, এসে সে বললো যে আমার পেটে ব্যথা হয়েছে, তো ডাক্তার তার পেটে ব্যথার জন্য প্রেসক্রিপশন লিখলো, এই ওষুধ দিয়ে দিল। নেক্সট তারপর তার মনে পড়লো, না ডাক্তারবাবু আমার মাথাও যন্ত্রণা করে, ওকে বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে তার জন্য ওষুধ দিল। এবার বলছে আমার চোখের ভেতরেও যন্ত্রণা হয়। কিছু কিছু পেশেন্ট আছে যারা এরকম একটার পর একটা স্টেজ বাই স্টেজ তার রোগগুলোকে পুরোটা বলে না, কিছুটা কিছুটা অন্তর অন্তর বলে। এবার হচ্ছে কনফিডেন্স। খেয়াল করে দেখবি অনেক মানুষ ক্যান্সারে মারা যায় না, তার ক্যান্সার হয়েছে এটা শুনে মারা যায়। তাহলে কনফিডেন্স এখানে একটা খুব বড় ব্যাপার, এবং ডাক্তারকে সেই কনফিডেন্সটা দিতে হয়। বা যারা মেডিকেল স্টাফ আছে, তোরাও যখন মেডিকেল স্টাফ হবি, তোদেরও একই জিনিস। আর আছে কন্টিনিউটি।
ওষুধ খাওয়া, অসুখ হলে ওষুধ খাওয়া, কোর্স শেষ করা, এটা অনেকের মধ্যে নেই। তারা কি করে? কোর্স শেষ করে না। তো এই কন্টিনিউটি, এই হচ্ছে 5C। এই 5C আমাদের ডেইলি লাইফের জন্যও দরকার, সামনে যে পরীক্ষাটা আসছে সেটার জন্যও দরকার। ক্লাসিফিকেশন অফ হসপিটাল। হসপিটাল কত রকমের হয়, ঠিক আছে? হসপিটাল কত রকমের হয়, একদম ফার্স্টে বলছে ফাংশনালি। আমরা যদি ভাগ করি দুটো বা তিনটে প্যারামিটার পাবো আমরা। প্রথমটা হচ্ছে প্যারামিটার কি? ফাংশনালি, মানে কোথায় কি কি কাজ হয়। যদি দেখি তাহলে ফার্স্ট হচ্ছে জেনারেল হসপিটালস, ঠিক আছে? জেনারেল হসপিটাল সবসময় আমরা দেখবো যে কোনো ছোট অসুখ হয়েছে বা ইনজুরি হয়েছে বা টিপিক্যালি কোনো এমার্জেন্সি প্রবলেম হয়েছে, ছোট হসপিটালে যাওয়া যেতে পারে। স্পেশালাইজড হসপিটাল মানে ধর কিছু কিছু হসপিটাল আছে যেখানে শুধু লিভারের সমস্যারই ট্রিটমেন্ট করা হয় বা চোখের সমস্যারই ট্রিটমেন্ট করা হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো স্পেশালাইজড হসপিটাল। কিছু কিছু হসপিটাল আছে যেখানে ট্রিটমেন্টের সাথে সাথে সেটা একটা মেডিকেল কলেজ, সেখানে পড়ানোও হয়। তাহলে এখানে বাই ফাংশন আমরা তিনটে ভাগ করতে পারি। এবার কি বলছে? বাই লেভেল অফ কেয়ারস, কোথায় বেশি কেয়ার নেয়। তাহলে এরকম কোনো হসপিটাল আছে যেখানে কেয়ার কম নেয়? না, ব্যাপারটা না, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ওপর। যে প্রথমে ইনফ্রাস্ট্রাকচার পড়ছিলাম, সেই ইনফ্রাস্ট্রাকচারের ওপর তিনটে ভাগ হয়ে গেছে, এটা অলরেডি আমরা পড়েছি। এবার বলছে বাই ওনারশিপ, ঠিক আছে? বাই ওনারশিপটা খুব মজার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পাবলিক বা গভর্নমেন্ট হসপিটাল, যেটা মূলত ম্যাক্সিমাম মানুষই অ্যাফোর্ড করতে পারে, সেখানে তার যে খরচটা সেটা এফোর্ড করতে পারে বলে যায়। এবং দুই, এটা আমরা জানি, প্রাইভেট হসপিটাল, যেখানে গভর্নমেন্টের প্রফিট সেরকম কিছু থাকে না, গভর্নমেন্ট শুধু তার থেকে ট্যাক্স পায় এবং এখানকার কস্ট অনেক বেশি, মানে খরচ অনেক বেশি এখানে গিয়ে ট্রিটমেন্ট করালে। হসপিটালে ক্লাসিফিকেশন আমাদের শেষ। এবারে বলছে এসেনশিয়াল হসপিটাল সার্ভিস। হসপিটাল আমাদের কি কি সার্ভিস দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সেই সার্ভিসগুলো কি? প্রথম সার্ভিস হচ্ছে ক্লিনিক্যাল সার্ভিস, মানে সে তোকে প্রপার ট্রিটমেন্ট করবেই, সে বাধ্য ট্রিটমেন্ট করতে। আমরা এরকম অনেক এক্সেপশনাল ঘটনা দেখি যেখানে হসপিটালে গিয়ে পেশেন্ট ফিরে যাচ্ছে, বেড নেই, হ্যাঁ, বা আইসিইউ নেই, এরকম অনেক প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো যাতে না হয় এই জন্য এই সার্ভিসটা ম্যান্ডেটরি থাকা উচিত, অন্তত এমার্জেন্সি সিচুয়েশনের জন্য তো থাকা উচিত। নেক্সট হচ্ছে সাপোর্ট সার্ভিস। সাপোর্ট সার্ভিসের মধ্যে ধর একটা অসুখ হলে আমরা বুঝবো কি করে? তো বোঝার জন্য কিছু টেস্ট করতে হয়। কারোর ধর ব্লাড দরকার, তাকে ব্লাড দিতে হয়, তাহলে এই যে অ্যাডিশনাল যে পার্টগুলো আছে, যেমন ধর এক্সরে করতে হতে পারে, হসপিটালের সঙ্গেই যুক্ত একটা ফার্মেসি থাকে যেখানে ওষুধ পাওয়া যায়, সেটা থাকবে, প্যাথোলজি ল্যাব থাকবে, সেগুলো হচ্ছে সাপোর্ট সার্ভিস। মানে শুধুমাত্র ট্রিটমেন্ট, একজন ডাক্তার বসে আছে, একজন নার্স বসে আছে, তার ওটি রয়েছে, এটা নয়, এর বাইরেও এই জিনিসগুলো থাকা উচিত। এরপর আসছে এমার্জেন্সি সার্ভিস। তোরা তো এমার্জেন্সি সার্ভিস সম্বন্ধে খুব ভালো করেই বুঝিস, যে হঠাৎ করে কিছু একটা খুব খারাপ কিছু কারোর হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের জন্য এমার্জেন্সি সার্ভিস লাগবে। কমপ্লিট। এবার আসছে ক্লিনিক্স, মানে হসপিটালের পর যেগুলো আছে, প্রাইভেট ক্লিনিক হতে পারে এখানে। তো ক্লিনিকের মধ্যে আমি এই জায়গাটা একটু তোদের সামারি করে দিচ্ছি। ক্লিনিকের মধ্যে কি হয়, একই সাথে ঠিক হসপিটালের মতোই, একই সাথে প্রাইভেট হসপিটালের মতো বলতে পারিস, প্রাইভেট হসপিটালের থেকে ছোট বলতে পারিস জিনিসটা। কি হয়, ক্লিনিকের মধ্যে একই সাথে বিভিন্ন ডাক্তার থাকেন না, তাদের এক একটা স্লট থাকে। যেরকম তুই হসপিটালে গেলি বা প্রাইভেট হসপিটালে গেলি, সেখানে দেখবি যে একই সাথে একটা টাইম থাকে আউটডোরে বসার জন্য, যে সময় বিভিন্ন বিভিন্ন সেক্টরে ডাক্তার, ধর আই স্পেশালিস্ট বা আমরা বলতে পারি কার্ডিওলজিস্ট থাকতে পারে, তারপরে ধর পালমোলজিস্ট থাকতে পারে, ঠিক আছে? এরকম যতগুলো স্পেশালিস্ট ডাক্তার আছে তারা সবাই বসেন, তাদের টিম বসে এবং চিকিৎসা হয়। কিন্তু ক্লিনিকে ওরকম হয় না। ক্লিনিকে বাধা ধরা নিয়ম আছে। মনে কর কোনো একজন কার্ডিওলজিস্ট বিকেল 5টা থেকে 7টা পর্যন্তই বসবে, তারপর তাকে তুই সারাদিনে পাবি না। হঠাৎ করে তোর কিছু একটা হয়ে গেল, তোর ওখানে ক্লিনিকে নিয়ে গিয়ে, মনে কর কারুর হাড় ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, তো ক্লিনিকে নিয়ে গেছিস, হয়তো দেখলি যে যিনি হচ্ছে হাড়ের ডাক্তার তিনি সেই সময় নেই, তাহলে ক্লিনিক একটা প্রবলেম থেকে যায় সব সময়, যেটা হসপিটাল বা প্রাইভেট হসপিটালে থাকবে না। ক্লিনিকের পর আমরা আসবো কি, প্রাইমারি হেলথ সেন্টার।
এটা সব থেকে বলতে পারিস বেস লেভেলে, একদম নিচু তলার একটা লেভেল, যেখানে হসপিটালের মতো অত বড় ফেসিলিটি নেই কিন্তু গভর্নমেন্ট ফেসিলিটি আছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম পঞ্চায়েত এলাকায় এই হেলথ সেন্টারগুলো হয়, মিউনিসিপ্যালিটি এলাকাগুলো হচ্ছে হসপিটাল থাকে। আচ্ছা, প্রাইমারি হেলথ সেন্টার বা পিএইচসি, তার ফাংশন কি বা তার ইম্পর্টেন্সি কি? এই যে বললাম হসপিটালের থেকে এর ইম্পর্টেন্সি অনেকটা, ইম্পর্টেন্সি কম না, ফেসিলিটি কম। তো ইম্পর্টেন্সি কি কি কারণে এগুলো লাগে? এক হচ্ছে মেডিকেল কেয়ার, যে কোনো মানুষ 24 আওয়ার্সের মধ্যে সেখানে সবসময় লোকজন থাকে, সেখানে গিয়ে মেডিকেল কেয়ার পাবে। পায় কিনা সেটা পরের কথা, কিন্তু গভর্নমেন্ট রুলস বলছে পাবে। নেক্সট বলছে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ। দেখবি যে কিছু কিছু ক্ষেত্রে যারা গর্ভবতী মা এবং সদ্য মা হয়েছে এরকম যারা আছে এবং তার বাচ্চা যারা সন্তান যারা আছে, তাদের জন্য একটা আইসিডিএস বলে একটা ইউনিট আছে। ঠিক আছে, তারা হচ্ছে স্বাস্থ্যকর্মী। এরপরে আশা কর্মী বলে একটা আছে, সেকশন আছে। তারাও এই হসপিটাল বলবো না, এই যে হেলথ সেন্টারগুলো আছে, প্রাইমারি হেলথ সেন্টার, তার সঙ্গে তারা রয়েছে, যুক্ত আছে। এবং বিভিন্ন রকম ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম হয় বাচ্চাদের, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো এরা হচ্ছে কন্ডাক্ট করে। তারপরে চলে আসে যে প্রিভেন্টিভ অ্যান্ড প্রোমোটিভ কেয়ার। আচ্ছা, প্রিভেন্টিভ প্রোমোটিভ কেয়ার মানে এর মধ্যে দুটো পার্ট থাকতে পারে। এক হতে পারে ভ্যাকসিনেশন, বিভিন্ন অসুখ থেকে কি করে বাঁচানো যায়, হ্যাঁ, এবং এটা প্রিভেন্টিভ কেয়ারের মধ্যে পড়ছে। ধর করোনার সময় মাস্ক পরা উচিত কি উচিত না, ম্যাক্সিমাম মানুষই পড়েনি, এরা বোঝাতো যে পড়া উচিত, পড়তে হবে, তোমার জন্য না হোক, ওই মাস্কটা অন্যের জন্য তোমাকে পড়তে হবে, যাতে তোমার মুখ থেকে ড্রপলেট না বের হয়। নেক্সট হচ্ছে এই বুঝতে পারছি ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস, ডায়রিয়া, এই সমস্ত অসুখগুলো কিভাবে হয়, এন্ডেমিক ডিজিজ কি করে হয়, সেগুলো সম্বন্ধে ওরা বলতো। প্রোমোটিভ কেয়ার মানে কি? প্রোমোটিভ কেয়ার মানে প্রমোট করা মানে কি? দেখবি অনেকে বিভিন্ন জিনিসকে প্রমোট করে। আজকাল ইনস্টাগ্রামে একটা যদি ভালো প্রচুর ফলোয়ার হয়, তোকে অনেকে অনেক জিনিস প্রমোট করতে দেবে, টাকা দেবে। ঠিক আছে, তো সেই প্রমোশন মানে কি? তুই কোনো একটা জিনিসকে সবার কাছে নিয়ে যাচ্ছিস তোর মতো করে। তো এরা কি করে, যারাই আসে চিকিৎসা করতে, তার সেই অসুখটা নাও থাকতে পারে, তার সেই প্রবলেমটা নাও থাকতে পারে, কিন্তু তাকেও বোঝায় যে এই জিনিসটা মেনটেন করা উচিত, কারণ সে আর 10 জনকে বলবে। ঠিক আছে, এরপর আসছে কি? এরপর আসছে রেফারেল সার্ভিস। রেফারেল সার্ভিস মানে হচ্ছে রেফারেন্স থেকে রেফারেল এসছে, মানে তুই তোর এলাকায় রয়েছিস, কথার কথা বলছি যে এক্স এবং ওয়াই দুজন মানুষ, এক্স জানে যে তার এলাকায় একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওয়াই কে সাপে কামড়েছে, ওয়াই জানে না, এক্স ওয়াই কে চেনে, এক্স ওয়াই কে নিয়ে এই স্বাস্থ্য কেন্দ্রে যাবে যাতে প্রাথমিক চিকিৎসাটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেল সার্ভিস। কমিউনিকেটিভ হেলথ এডুকেশন। আচ্ছা, এখান থেকে তোরা অনেকগুলো জিনিস জানবি, যেরকম হচ্ছে লাইফস্টাইল সম্বন্ধে জানতে পারবি, খাদ্যাভ্যাস সম্বন্ধে, কখন ঘুমানো উচিত, কখন ঘুম থেকে ওঠা উচিত, এই সমস্ত ব্যাপারগুলোকে লাইফস্টাইল বলা হয়। হাইজেনিক, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, গত ভিডিও একবার দেখলে বুঝতে পারবো। স্যানিটেশন সম্বন্ধে জানতে পারবো, এটাও আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, যেটা আগে একটা ভিডিও আছে, সেখান থেকে আমরা জানতে পারবো। এবং প্রপার নিউট্রিশন, সেটা কিরকম হওয়া উচিত, মানে আমরা যে খাবারগুলো খাই তাতে পুষ্টি উপাদান কতটা আছে, কি আছে, সেই পুষ্টি উপাদানগুলো সম্বন্ধে এরা এখানে সহজ কথা ডায়েট ব্যাপারটাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স ডেথ কালেকশন, ডাটা কালেকশন, সরি, ভাইটাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা কালেকশন, মানে সেখানে ওই এলাকায় কতজন মানুষের জন্ম হয়েছে, কতজন মানুষ মারা গেছেন, হ্যাঁ, সেই, এবং বলছে রিপোর্টিং কমিউনিকেবল ডিজিজ, মানে যে সমস্ত, ধর কথার কথা যে করোনার মতো একটা অসুখ যেটা এতটা স্প্রেড করেছে, সেটা প্রাথমিকভাবে কোনো একটা ছোট জায়গাতে ছড়িয়েছিল, সেখান থেকে বড় জায়গায় গেছে, তো যখন ছোট জায়গায় গেছে তখন থেকেই তার ডেটা কালেকশন শুরু হয়ে গিয়েছিল, পরে সেটা আউটব্রেক করে, সেটা একটা খুব বাজে অবস্থায় চলে আসে, তো সেই ডেটা কালেকশনও এখান থেকে হয়। আচ্ছা, এটা একটা চ্যাপ্টার আছে তোদের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম বলে, তো সেই চ্যাপ্টারটার মধ্যে আশা করছি অনেকটা ডিটেলস তোরা পড়তে পারবি, আমি ক্লাস অবশ্যই করাবো। সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে সমস্ত ডিজিজগুলো সম্বন্ধে আমরা কিছুটা জানি, সেই কিছুটা জানা ডিজিজগুলোকে পুরোপুরি জানতে হবে। মানে ব্যাপারটা এরকম যে ধর মশা কামড়ে, একটা নির্দিষ্ট মশা কামড়ে একটা নির্দিষ্ট অসুখ হয়, ধর কথায় বলছি স্ত্রী অ্যানোফিলিস থেকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমাদের দেহে ঢোকে, ম্যালেরিয়া হয়, তো এটা আমরা এড়াবো কি করে, এটা থেকে বাঁচবো কি করে, তার জন্য মশারি টাঙাতে হবে। তো
তো এই যে রুলস গুলো, ঠিক আছে, এই যে ছোট ছোট রুলস গুলো, সেই রুলস গুলো হচ্ছে এখানে আমাদের শেখানো হয়। আচ্ছা, নেক্সট হয় ফার্স্ট এড। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এবং শুধু এটা পড়া না, এটা আমাদের সবার বাড়িতে থাকা উচিত। ফার্স্ট এড সম্বন্ধে কিছু জিনিসপত্র আমাদের হচ্ছে থাকা উচিত। প্রথমে আমরা বুঝি ফার্স্ট এড ব্যাপারটা কি, ঠিক আছে। ফার্স্ট এড ব্যাপারটা কি? ফার্স্ট এড মানে হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যেটা আমার ঘর থেকে শুরু হবে, ঠিক আছে। ধর যে কোনো একটা, ধর কেটে গেছে, তুই একটা ব্যান্ডেড লাগাবি, সেটাও ফার্স্ট এড। বা ডগ বাইট করেছে, ক্যাট বাইট করেছে, সেখানে তোর প্রাথমিক কাজ কি হবে? সেই জায়গাটা সাবান দিয়ে প্রপার পরিষ্কার করা, ঠিক আছে। অনেকেই করে প্রচুর ডেটল ঢেলে দিল, ধর মনে কর জানে না, সে ভাবলো ডেটল ঢেলে দিয়ে ঠিক হয়ে যাবে, আরো সে একটা বার্ন হয়ে যায়। তো এই যে মিনিমাম নলেজ গুলো, যে মিনিমাম নলেজ গুলোর জন্য, যার মধ্যে সিপিআরও থাকতে পারে, সেই মিনিমাম নলেজ গুলো কে আমরা ফার্স্ট এড বলছি, যাতে করে আমি কি করতে পারি, একটা জীবনকে বাঁচাতে পারি, ঠিক আছে। তো সেখানে কি কি আছে দেখ, এমার্জেন্সি রেসপন্সের মধ্যে DRABC বলে একটা প্ল্যান আছে। DRABC প্ল্যানটাকে আমরা এখানে প্রত্যেকটা যে টার্ম আছে সেই টার্মগুলোর মানে এখানে দিয়েছি। প্রত্যেকটার টার্মের মানে তোর জানা উচিত। D ফর ডেঞ্জার, R ফর রেসপন্স, A ফর এয়ারওয়ে, B ফর ব্রিদিং, আর C ফর সার্কুলেশন। তো এই জিনিসগুলো কি কি, এগুলোর মানে কি না, বলছে প্রথমে আছে কি ডেঞ্জার। তুই আপাতত যেভাবে আছিস, যে স্টেটে আছিস, সেটা কি ডেঞ্জার স্টেট নাকি নর্মাল স্টেট? যেটা দেখবি অনেকে খুব বেশি হাইপার হয়ে যায়, কিছু একটা সামান্য তার কেটে গেছে বা কিছু হয়েছে, ব্যাস হয়ে গেল, শেষ, আমি শেষ। এই যে জায়গাটা, এই স্টেটটা তোকে বুঝতে হবে যে তুই ডেঞ্জার স্টেটে আছিস কিনা। একটা পেশেন্ট, সে রেসপন্স করছে কিনা, তার জ্ঞান চলে গেছে নাকি জ্ঞান আছে, রেসপন্স। এয়ারওয়ে, এয়ারওয়ে মানে হচ্ছে সেখানে তার দেখবি বলা হয় যে কোনো অসুখে কাউকে পুরোপুরি শুইয়ে দিতে নেই, ঠিক আছে। এটা হচ্ছে তার এয়ার ফ্লো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। ব্রিদিং, যদি তার ব্রিথ না হয়, এবং সেটা বলেই দিয়েছে দেখ যে 10 সেকেন্ডের মধ্যে নর্মাল ব্রিথ যদি তার ফিরে না আসে, তাহলে তার ব্রিদিং এর জন্য আলাদাভাবে কিছু প্রসিডিওর আছে যেগুলো করা উচিত। মাউথ টু মাউথ এয়ার ট্রান্সফার হতে পারে, ব্যাগ দিয়ে এয়ার ব্যাগ ট্রান্সফার হতে পারে, অনেকগুলো আলাদা আলাদা পার্ট আছে। সার্কুলেশন, তার যদি সিপিআর প্রয়োজন হয়, অর্থাৎ তার হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে গেছে, কোলাপস করে গেছে, ঠিক আছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে সিপিআর দিতে হয়। সিপিআর জানিস হয়তো অনেকে, সেই দুটো হাত এরকম ভাবে নিয়ে প্রেস করতে হয় বুকের ওপরে। এসেনশিয়াল ফার্স্ট এড প্রসিডিওর, যার মধ্যে প্রথমেই আছে কি সিপিআর। সিপিআর খুব ভালো করে বোঝ, সিপিআর থেকে প্রশ্ন একটা আসবেই। সিপিআর কি? সিপিআর এর পুরো কথা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসকিটেশন। তো কি আছে এটা? এখানে আমরা দেখব 30টা আমরা পরপর কম্প্রেশন দেব। তলায় বাঁ হাত থাকবে, তার উপর ডান হাত থাকবে, এইভাবে 30টা দেব। দেওয়ার পর সেটা বলেছে 2 ইঞ্চি ডেপথে। এটা ডাক্তাররা বলেন যে তাতে যদি তার কয়েকটা রিব ভেঙেও যায়, তাও ওই জিনিসটা কন্টিনিউ করতে হবে। এবং এটা দুটো মানে পরপর দুটো করবো, মানে একবার করব, তারপর একটা গ্যাপ দেবো, আবার ফের সেকেন্ডটায় করব। এরকম ভাবে প্রথমটা যদি 30টা হয়, পরেরটা বাড়াতে হবে। এবং আলটিমেট যেটা আছে, এই রেটটা হচ্ছে 100 থেকে 120 পার মিনিটে করতে হবে। বুঝতে পারছি বেশ টাফ একটা সিচুয়েশন, এরকম ভাবে তোকে করতে হবে। এর জন্য সিপিআর এর আলাদা একটা ভিডিও আমি নয় বানিয়ে দেবো, যেখানে ছোট ছোট অ্যানিমেশনও থাকবে বা ভিডিও থাকবে। তোরা যদি বলিস তাহলে সিপিআর এর জন্য একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের শেখা উচিত ফার্স্ট এড এর জন্য। ব্লিডিং, যদি মনে কর কোনো একটা জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি করা উচিত? যদি প্রচুর ব্লিডিং হয় সেই ক্ষেত্রে কি করা উচিত? প্রথম কাজ হচ্ছে, অনেকে কি করে তার উপর একটা কাপড় জড়িয়ে দেয়। এটা খুব ভুল কাজ। কারণ কি, যদি কাপড়টা ক্লিন না থাকে তাহলে সে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে সেই জায়গাটা চেপে কিছুক্ষণ ধরে থাকা। খুব বড় কেটে গেলে তাহলে সম্ভব নয়, কিন্তু মোটামুটি যদি ধরা সম্ভব হয় তাহলে কিছুক্ষণ চেপে ধরে থাকা। তাতে একটা লাভ হবে যে ওখানকার ব্লাড ক্লট হতে শুরু করবে। সেই সময়ের মধ্যে তুই কি করতে পারিস, যে একটা ক্লিন ক্লথ জোগাড় করে নিতে পারিস। এবার তুই ওর ওপরে দিলি, তাতে করে কিছুটা প্লাজমা হয়তো অ্যাবজর্ব হবে, কিন্তু ব্লাড সেলগুলো অ্যাবজর্ব হবে না।
মনে কর বার্ন হয়েছে কারুর, তাহলে সেই ক্ষেত্রে অনেকেই যে জিনিসটা করে বরফ দিয়ে দেয়। তো বলছে এখানে ঠান্ডা জল তুমি দিতে পারো 10 থেকে 20 মিনিটের জন্য, কিন্তু কখনোই তুমি বরফ ঠান্ডা জল দিতে পারবে না। এরপর হচ্ছে চোকিং, খুব সমস্যা এটা একটা, যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে, কিছুই না, আমাদের যে খাবারটা সেটা যখন এই এপিগ্লটিস দিয়ে পাস করে সেটা কোনোভাবে ডাইজেস্টিভ ট্র্যাকে না গিয়ে রেসপিরেটরি ট্র্যাকে চলে যেতে পারে, তখনই চোকিং হয়। চোকিং মানে কিছুই না, ফুসফুসার হাওয়া ঢুকছে না, বেরোচ্ছে না। সেই ক্ষেত্রে তোরা জানিস হয়তো যে মধ্যচ্ছদা মানে ডায়াফ্রামের জায়গাতে পিছন দিক থেকে ধরে প্রেস করতে হয়, এবং সেটা একটা ঝটকায়, আস্তে আস্তে প্রেস করলে হয় না, একটা ঝটকায়, তাহলে তার মুখ থেকে ওই পার্টিকেলসটা বেরিয়ে যাবে। পরের এতে আসি 5 নম্বরে, ফ্র্যাকচার। যদি কোনো জায়গায় হাড় ভেঙে যায়, এরকম ধরনের যদি কিছু হয়, তাহলে সেটাকে আমাদের সত্যি কথা বলতে কিছু করার নেই, এটা ইমোবিলাইজ হয়ে যাবে, সেই জায়গাটা ইনজিওর হয়ে গিয়ে ইমোবিলাইজ হয়ে যাবে, মানে সেই অঙ্গটা নড়াচড়া করবে না। সেটা যতটা সেই রকম ভাবেই তাকে মেনটেন করে, যেভাবে সে রয়েছে সেভাবেই মেনটেন করে তাকে হচ্ছে নিয়ে যাওয়া উচিত হসপিটালে। এই ক্ষেত্রে একটা ছোট্ট নলেজ মনে রাখ, মনে কর কোনো একজন মানুষ বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হেলমেট পরে আছে, হেলমেট খোলা খুব আনসেফ সেই সময়। তো মনে হতে পারে যে আমি সেই সময় হেলমেটটা খুলে দেখবো তার কিছু হয়েছে কিনা, চোখে মুখে জল দেবো, কিন্তু তার যদি ওই হেলমেটটা খুলতেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, চেষ্টা করবি যে তুই যদি বুঝতে না পারিস, তোর যদি নলেজের মধ্যে না আসে, তাহলে হেলমেটটা না খুলে তাকে ওই অবস্থায় নিয়ে যেতে। আচ্ছা, শক, এটাকে আমরা ট্রমাও বলতে পারি। অনেকে এরকম হয়েছে যে ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, মানে মনে কর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বডিতে কোনো জায়গায় কিচ্ছু কোনো চোট নেই, কিন্তু তার অ্যাকচুয়ালি চোট সে পেয়েছে, ঠিক আছে, সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, তো ইন্টারনাল হ্যামারেজ হয়। শক থাকে, অনেকে শক থেকে মানুষ মারা যায়। মেনলি শকটা হচ্ছে একটা ব্রেনের স্টিমুলাস, যার জন্য দেখ স্পাইনাল ইনজুরির কথা এখানে বলে দিয়েছিল। লাস্ট, আচ্ছা, যদি আমাদের এটা অনেকের বিভিন্ন কারণে হয়, কারুর অতিরিক্ত গরমকালে প্রচন্ড গরম পড়ে তখন নোজ ব্লিডিং হয়, নাক থেকে ব্লিডিং হয়, কারুর পলিপাস থাকে নাকের মধ্যে, এক রকমের টিউমার জাতীয় জিনিস হয়, তার থেকে হতে পারে, কারুর নাকের মধ্যে যে শ্লেষ্মা ঝিল্লি বলে বাংলায়, মানে যেটাকে আমরা ক্যাপিলারি বলি, সেই ক্যাপিলারি যদি খুব বেশি এক্সপোজড অবস্থায় থাকে, মানে স্কিনের কাছাকাছি থাকে, টুয়ার্ড স্কিন যদি থাকে, তাহলে এই নোজ ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে খুব সিম্পল ব্যাপার, আইস ধরে রাখতে হবে বা কোনো কাপড় দিয়ে ধরে রাখতে হবে, মুখ থেকে ব্রিথ করতে হবে। ঠিক আছে, এই কটা জিনিস একটু মনে রাখিস, এগুলো শুধুমাত্র নার্সিং পরীক্ষার জন্য নয়, ডেইলি লাইফের জন্য খুব প্রয়োজনীয়। আচ্ছা, ফার্স্ট এড কিট, মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ফার্স্ট এডের জন্য কি কি কিট রাখা উচিত, এগুলো তো বোধহয় নতুন করে তোদেরকে বোঝানোর কিছু নেই। দেখ, ব্যান্ডেজ রাখা উচিত একটা, মানে যেটাকে আমরা গজ কাপড় বলি বাংলায়। আচ্ছা, বিভিন্ন স্টেরাইল প্যাডস, অ্যাকচুয়ালি যে প্যাডস গুলো আমরা মেনস্ট্রুয়েশন সাইকেলের জন্য ইউজ করি, সেগুলো অনেক ক্ষেত্রে ব্লাডকে অ্যাবজর্ব করতে কাজে লাগে, মানে সেটা দিয়ে তুই কোনো একটা কাটা জায়গাতে দিয়ে কাপড়ের বদলে এটা দিয়ে বাঁধা অনেক বেশি সেফ। হ্যাঁ, নেক্সট হচ্ছে মেডিকেল টেপ লাগে, এক রকমের টেপ হয় মেডিকেল টেপ। অ্যান্টিসেপটিক সলিউশন যেমন ডিটল, স্যাভলন, এই সমস্ত যেগুলো আছে এগুলো রাখা যেতে পারে। ডিসপোজেবল গ্লাভস, কারণ আমাদের হাত যদি প্রপার হাইজেন বা সেফটি না থাকে তাহলে গ্লাভসটা পরা উচিত, খুব ম্যান্ডেটরি নয় কিন্তু ওই আর কি। নেক্সট হচ্ছে ছোটখাটো কিছু কাটার জন্য সিজার টিজার, এই সমস্ত ব্লেড, এই সমস্ত জিনিসগুলো রাখা উচিত কাটার জন্য, কিছু ব্যান্ডেজ কাটার জন্য, অবশ্যই অপারেশন করার জন্য নয়। নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ বলে একটা জিনিস আছে, এটা মেডিকেল শপে পাওয়া যায়, এইটা রাখা যেতে পারে। বিশেষ করে হাত, নেক, এইসবের জন্য আলাদা আলাদা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ পাওয়া যায়, এগুলো রাখা যেতে পারে। ইনস্ট্যান্ট কোল্ড প্যাক, এইগুলো ফ্রিজেতে যদি বরফ থাকে কাজ চলে যাবে। আর হ্যান্ড স্যানিটাইজারের জন্য বিভিন্ন যে স্যানিটাইজার গুলো পাওয়া যায়, সেই স্যানিটাইজার একটা রাখতে পারিস। থার্মোমিটার, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে থার্মোমিটারের কথা বলছিলাম, তো এই কয়টা জিনিস হচ্ছে আমাদের সবার বাড়িতে থাকা উচিত। হ্যাঁ, নেক্সট চলে আসছে
হ্যাঁ, নেক্সট চলে আসছে কি কি হোম নার্সিং। আচ্ছা, তুই যদি বাড়িতে কারোর ফার্স্ট এড বক্স তো শুধু রাখলে হবে না, সেটার প্রপার হচ্ছে তার ট্রিটমেন্টটা দরকার। তো সেখানে তুই কি কি রাখতে পারিস? এক হচ্ছে বলছে দেখ উন্ড ম্যানেজমেন্ট, যেখানে ক্লিনিং ব্যাপারটা, ড্রেস চেঞ্জিং, এইসব ব্যাপারগুলো দেখতে হবে। বিশেষ করে দেখবি যারা খুব বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ হয়, যারা বিছানা শয্যাশায়ী হয়ে গেছে বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এইখানে হচ্ছে শিডিউল করে ওষুধ খাওয়ানো, শিডিউল করে ডাক্তার দেখানো, এই পার্টগুলো হচ্ছে সেকেন্ড পয়েন্টে আমাদের থাকবে। নেক্সট কি বলছে ভাইটাল সাইন্স অফ মনিটরিং। তুই মনিটরিং করছিস, মনে কর তোর বাড়িতে একজন পেশেন্ট আছে যার কোনো হার্টের সমস্যা আছে, তোকে কি করতে হবে যে 2 দিন অন্তর 1 দিন অন্তর তার ব্লাড প্রেশার চেক করতে হতে পারে। তোর বাড়িতে একজন পেশেন্ট আছে যার সুগারের সমস্যা আছে, ব্লাড সুগার লেভেল, তো তাহলে তোকে কি করতে হবে, বাড়িতে একটা তুই ছোট সুগারের মাপার কিট পাওয়া যায়, তো কিনে রাখলি, সেটা দিয়ে তার ওই হাতে একটা জাস্ট নিডল করে পিক করে তার সুগার মনিটরিং করতে হবে। হয়তো এখানে ল্যাবের মতো অতটা অ্যাকিউরেট পাওয়া যাবে না, কিন্তু একটা আন্দাজ করতে পারবি। নেক্সট হচ্ছে কারোর শ্বাসের সমস্যা আছে, তাহলে তার SpO2 চেক করার একটা পাওয়া যায়, ওই কোভিডের সময় খুব উঠেছিল SpO2 মনিটরিং, তো সেগুলো কিনে রেখে সেগুলো তুই মনিটরিং করতে পারিস। এবারে কিছু স্পেশালাইজড প্রসিডিওরের কথা বলেছে, যেমন ওই যারা বললাম যে যারা হচ্ছে শয্যাশায়ী হয়ে গেছে বা যাদের ইউরিনেশন মানে মূত্রত্যাগ তার কন্ট্রোলে নেই, তার জন্য ক্যাথিটার বলে একটা জিনিস আছে, যেটা পড়ানোকে ক্যাথিটারাইজেশন বলা হয়, সেইটা এখানে থাকবে। এটা তোকে শিখতে হতে পারে যদি বাড়িতে কোনো আলাদাভাবে নার্স না থাকে। তবে রেসপিরেটরি কেয়ার, নিবুলাইজার বলে একটা মেশিন হয়, যদি কারোর ব্রিদিং এ অসুবিধা হয় তাহলে নিবুলাইজার দিয়ে তার ব্রিদিং করাতে হবে। নিউট্রিশন সাপোর্ট, মনে কর সে খেতে পাচ্ছে না, হ্যাঁ, তাহলে তাকে টিউব দিয়ে ফিডিং করাতে হবে, নাক দিয়ে বা মুখ দিয়ে টিউব ঢোকানো হয় সেইভাবে তাকে খাওয়াতে হবে। এগুলো না শিখে করানো যাবে না, ঠিক আছে, এগুলো শিখতে হবে, এগুলো না শিখে করানো যাবে না, স্পেশালাইজড গুলো কোনোটাই। আচ্ছা, অস্টমি কেয়ার মানে হচ্ছে ভাব কারোর মিল্ক আসছে না, তাহলে সেই মিল্ক আনার জন্য একটা মিল্ক পাম্প বলে একটা জিনিস থাকে, সেটা দিয়ে আনতে হবে। এইরকম কয়েকটা ছোট ছোট জিনিস, আবারও বলছি স্পেশালাইজড গুলো তুই নিজে থেকে না শিখে করতে পারবি না। আচ্ছা, এবার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিহ্যাবিটেশন অ্যান্ড মোবিলিটি, অর্থাৎ কোনো একজন মানুষ তিনি অনেকদিন একইভাবে শুয়ে আছেন, বেড সোর এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, একইভাবে শুয়ে আছেন অনেকদিন ধরে, তো দেখবি তার মধ্যে তার প্রপার স্যানিটেশন এবং ক্লিনিং কখনোই সম্ভব না। সে যদি শুয়েই থাকেন সারাদিন, তখন কি হয়, পিঠে বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘা আকারে বেড সোর হয়। তো তাকে মোবিলিটি অর্থাৎ তাকে মাঝে মাঝে তুলতে হবে, যাতে শরীরে সমস্ত জায়গায় হাওয়া বাতাস লাগে সেগুলো দেখতে হবে এবং প্রপার ক্লিনিং করতে হবে। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, মানে তার প্রতিদিন যে আমরা যে যা যা জিনিস করি আর কি, যে বাথিং, গ্রুমিং, যা যা আমাদের প্রতিদিন লাগে, ড্রেসিং, এগুলো প্রতিদিন করতে হবে, স্নান করাতে হবে, তার প্রপার পরিষ্কার করতে হবে, তার ড্রেস চেঞ্জ করে দিতে হবে, এই জিনিসগুলো লাগবে। তাহলে কোনগুলো আমরা এর মধ্যে নিজেরা পারবো না, সেটা হচ্ছে স্পেশালাইজড গুলো, বাকিগুলো মোটামুটি সম্ভব। এতক্ষণ যে পার্টটা পড়লাম, তারপর আর একটা এক্সট্রা পার্ট এখানে বলেছে, সেটা হচ্ছে হোম এনভায়রনমেন্টাল প্রিপারেশন, মানে আগে ছিল যে একজন পেশেন্টকে আমি কিভাবে কেয়ার করব সেই পার্টগুলো, এবারে বলছে আমি আমার ঘরটাকে কি করে প্রপার মেনটেন করব। বিশেষ করে যারা রেসপিরেটরি ডিসঅর্ডারে ভোগে এবং যাদের কিডনির সমস্যা আছে বা কারোর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে হোম এনভায়রনমেন্টাল প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, বা যারা সবে সদ্য কোনো অপারেশন থেকে এসছে বাড়িতে, তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কি কি আছে, সেফটি সেটআপ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, আর সেফটি প্রিকশন আছে। আমি প্রিকশন থেকে প্রথম শুরু করব। কেন প্রিকশনের সমস্যাটা সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে কি কি জিনিস করা যাবে, কি কি জিনিস করা যাবে না। এখানে আমি একটা অন্য লাইন লিখেছি, আমি বলছি অন্য, কি কি জিনিস করা যাবে, কি কি জিনিস করা যাবে না, সেটা আমাকে আগে বুঝতে হবে, তবেই আমি প্রিকশনটা মেনটেন করতে পারবো। এখানে কি আছে দেখ, নন স্লিপ ম্যাট ব্যবহার করতে হবে বাথরুম বা অন্য জায়গায়, যাতে সে পড়ে না যায়। এটা একটা এক্সাম্পল লিখেছি, এরকম একাধিক এক্সাম্পল হতে পারে যেগুলো আমার প্রিকশনের মধ্যে থাকতে হবে। অ্যাক্সেসিবিলিটি, সেখানে কি আছে, একটু তলা থেকে উপরে করে যাচ্ছি, সেখানে কি বলছে যে
এগুলো প্রত্যেকটা আবারও বলছে, এগুলো সব কটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। বলছে তার বেডের কাছাকাছি যেন তার বাথরুম হয়, বাথরুম অনেক দূরে, একজন আক্রান্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, সে অতদূর যেতে পারবে না, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, মানে সে যেটা চাইবে সেটা যেন সঙ্গে সঙ্গে পায়। সেফটি সেটআপ কি? সেটআপ মানে হচ্ছে যে যে জিনিসগুলো তার সেই সময় প্রয়োজন সেগুলো তার আশেপাশে থাকা উচিত। যেরকম ধর বেড প্যান, যেমন ধর স্প্লিট করার জন্য বা থুতু ফেলার জন্য কোনো একটা জায়গা, যেরকম ধর একটা বেল, মানে সে কাউকে যদি ডাকতে চায়, সে হয়তো চেঁচিয়ে ডাকতে পারছে না, একটা বেল, এই ধরনের নেসেসারি জিনিসগুলো তার সামনাসামনি থাকা উচিত। কেয়ার কোঅর্ডিনেশন, এই চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের একটু ধরে পড়তে হবে। কেয়ার কোঅর্ডিনেশন কিভাবে আমি কেয়ারের মানে কোঅর্ডিনেশন মানে একজনের সঙ্গে আরেকজনের লিঙ্ক, মানে পেশেন্টের সঙ্গে যে পেশেন্টকে দেখাশোনা করছে তার লিঙ্ক। প্রথমত হচ্ছে কমিউনিকেশন, সে যদি কথা বলতে না পারে, ভোকাল ভাবে যদি বলতে না পারে, লিখে বা আকার ইঙ্গিতে তাকে বোঝাতে হবে এবং সেটা বুঝতে হবে, এটা কমিউনিকেশন। সেফটি অ্যান্ড হাইজেনিক দুজনকেই মেনটেন করতে হবে, যেমন পেশেন্টকে মেনটেন করতে হবে তেমন যে পেশেন্টকে দেখাশোনা করছে তাকেও মেনটেন করতে হবে। ইমোশনাল সাপোর্ট, প্রচুর মানুষ আছেন, সেটা বয়সজনিত কারণে হতে পারে বা তার অসুখটা সম্বন্ধে না জানার জন্য হতে পারে, অথবা সে মেন্টাল উইক হতে পারে, যে একটা সামান্য অসুখের জন্য প্রচুর ভেঙে পড়েন, তাহলে তাদের জন্য ইমোশনাল সাপোর্টের মানুষ থাকতে হবে। ঠিক আছে, ফিজিওলজিক্যাল নিড আর কি, মানে তার ব্রেনে যা চলছে সেই সমস্ত ব্যাপারের জন্য। এই পার্টটা কমপ্লিট। এই চ্যাপ্টারের ফাইনাল পার্ট, এবার একদম লাস্ট পার্ট, সেটা কি? সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। তোরা অনেকেই জানিস যে ভ্যাকসিনেশন কেন কিভাবে করানো হয়। মূলত ভ্যাকসিনেশনটা হচ্ছে একটা প্রসিডিওর, যেটা মেডিসিন নয়, যেটা হচ্ছে সেই রোগেরই জীবাণু তাকে দেওয়া হয়। তাহলে জীবাণু দিলে তো সে ওই রোগে আক্রান্ত হবে, তার জন্য 3টে আলাদা প্রসিডিওর আছে। প্রথম প্রসিডিওর হচ্ছে সেই ভ্যাকসিনের মধ্যে থাকা জীবাণুটা মৃত হতে পারে, দ্বিতীয় সে জননক্ষম হতে পারে, এবং তৃতীয় সে নিষ্ক্রিয় হতে পারে। মৃত, জননক্ষম বা নিষ্ক্রিয়, এই 3টের মধ্যে এক রকমের জীবাণু দিয়ে তাকে হচ্ছে তার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা হয়। তো সেটা দেখ, বলছে 2 রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, দুভাবে 2টো মেথডে করা হয়। একটা হচ্ছে ওরাল, অর্থাৎ পিল দ্বারা ভ্যাকসিনেশন করা হয়, আর একটা হচ্ছে নাসাল, যেটা স্প্রে দিয়ে ভ্যাকসিনেশন করা হয়। এছাড়াও আরো একটা আছে যেটা তোরা সবাই জানি, সেটা হচ্ছে ইনজেকশন মেথড। কিন্তু আমরা ট্র্যাডিশনাল মেথডের বাইরের মেথডগুলো নিয়ে কথা বলছি। ট্র্যাডিশনাল মেথড হচ্ছে সবসময় ইনজেকশন। ইমিউনাইজেশন কথাটার মানে কি? ইমিউনাইজেশন মানে হচ্ছে অনাক্রমতাকরণ, অর্থাৎ তুই তোর বডির মধ্যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, মাস্ট কোষ, এরা কি করছে? তোর অনাক্রমতাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এদেরকে সাপোর্ট করার জন্য অ্যাডিশনালি তুই যদি বাইরে থেকে ভ্যাকসিন দিস, তাহলে এরা এদের কাজটাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। সেই ইমপ্রুভমেন্টের প্রসেসটাকে আমরা বলি ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের পর আমাদের এই পার্টটা বুঝতে হবে। ইমিউনাইজেশন এমন কিছু ইম্পর্টেন্ট না, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। কি কি আছে দেখ, বলছে কি ইম্পর্টেন্সি অফ ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের ইম্পর্টেন্সিটা কি? মানে ইমিউনাইজেশন মানে হচ্ছে বাইরে থেকে ভ্যাকসিন দেওয়া হলো, তার ইমিউন বুস্ট হয়ে গেল, কিন্তু সেটা কি কারণে এটা দেওয়া হচ্ছে? প্রথম হচ্ছে দেখ, সেভ লাইভস। কিছু কিছু রোগ এমন আছে যেটা দিয়ে মহামারী ধরনের অসুখ হতে পারে, আবার এমন কিছু রোগ আছে যেগুলো থেকে কখনোই কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি আজ পর্যন্ত, যেগুলো লাইফ সেভ করার জন্য, মানে যেগুলো থেকে হচ্ছে মহামারী হতে পারে, সেই রোগগুলো থেকে বাঁচানোর জন্য। যেমন এক সময় ইনফ্লুয়েঞ্জাতে মানুষ মারা যেত, আজকের ইনফ্লুয়েঞ্জা হলে কিছু হয় না। ওষুধ খেয়েও যে সবসময় আমরা ভালো থাকি তা না, অনেক সময় নর্মালি ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা ঠিক হয়ে যাচ্ছি। কেন? এই ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিনেশন করা হয়েছে। সেই ভ্যাকসিনেশন কর্মসূচিতে ইনফ্লুয়েঞ্জা আজকের উইক হয়ে গেছে, তাদের মিউটেশন তৈরি হয়নি, নতুন মিউটেশন তৈরি না হওয়ার জন্য তাদের থেকে ক্ষতির পরিমাণ অনেক কমে গেছে। নেক্সট কি বলছে? প্রিভেন্ট সিরিয়াস ডিজিজ অ্যান্ড কমপ্লিকেশন। যেগুলো সিরিয়াস ডিজিজ আছে, যেমন ধর ক্রনিক ডিজিজ মানে অনেক দিনের অসুখ, ঠিক আছে? অ্যাকিউট ডিজিজ মানে হচ্ছে সদ্য হওয়া অসুখ, ক্রনিক মানে অনেক দিন হওয়া অসুখ। ধর কারোর আলসার হয়েছে, আলসার হওয়ার কারণ কি? একটা নির্দিষ্ট সময় গ্যাপে খাবার না খাওয়া হতে পারে, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া হতে পারে, আরো অনেক কারণ থাকতে পারে।
তো সে কি করেছে, দীর্ঘদিন তার এই বদ অভ্যাসের জন্য সে কিন্তু অনেকদিন ধরে ভুগছিল। যখন প্রথম দিকে সে অনেকদিন ধরে ভুগছিল সেটা ছিল অ্যাকিউট ডিজিজ, এবং সেটা ভুগতে ভুগতে সে নিজের ওপর অবহেলা করেছে এবং সেটাকে ক্রনিক জায়গায় নিয়ে গেছে। ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডারও হতে পারে, কারোর শ্বাসের সমস্যা আছে, সে সেটাকে প্রাধান্য দিয়েছে, হোক এরকম ব্যাপার যদি হয় তাহলে সেটা ক্রনিক ডিজিজ হবে। সেটা যখন সিরিয়াস টাইপ হয়ে গেছে তখন যে কমপ্লিকেশন গুলো হয়েছে সেটা আমরা ইমিউনাইজেশন দিয়ে প্রিভেন্ট করতে পারি। এবার যেটা আসছে সেটা হচ্ছে থার্ড, ক্রিয়েটস কমিউনিটি ইমিউনিটি। দেখ কি বলছে, কমিউনিটি ইমিউনিটি মানে হচ্ছে হার্ড ইমিউনিটি। আচ্ছা, হার্ড ইমিউনিটি মানে কি? ধর একটা বাচ্চা, সে যখন সদ্য জন্মেছে তার ইমিউনিটি কেমন হবে? অনেক লো হবে। আর একজন বয়স্ক মানুষ, তার ইমিউনিটি কেমন হবে? লো হবে। মাঝবয়সী যে মানুষরা আছে তাদেরই একমাত্র ইমিউনিটি বেটার হবে। কেন? যে বাচ্চা সবে জন্মেছে সে মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবডি পেয়েছে, কিন্তু তার ভ্যাকসিনেশন তখনও হয়নি, সেই জন্য তার ইমিউনিটি কম। যে বৃদ্ধ মানুষের কথা বলছি বা বৃদ্ধার কথা বলছি, সে ভ্যাকসিনেশন পেয়েছে, তার ভ্যাকসিনেশন হয়েছে, কিন্তু তার ইমিউন রেসপন্স সেলগুলো মানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, মাস্ট কোষ যারা আছে তারা অনেক উইক হয়ে গেছে, তাদের সংখ্যা অনেক কমে গেছে, তাহলে সেই কারণে তাদের ইমিউন রেসপন্স কম। কিন্তু যারা মাঝবয়সী বা টিনেজ তাদের ক্ষেত্রে ইমিউনাইজেশন সব থেকে বেশি হয়। কেন না? তাদের প্রথমত ভ্যাকসিনেশন করার জন্য ইমিউনাইজেশনটা বুস্ট আপ হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের তখনও যে সমস্ত ইমিউন রেসপন্স সেল আছে সেগুলো সঠিক পরিমাণে তৈরি হচ্ছে বা কাজ করছে। তো সেই জিনিসটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। হার্ড নয় কিন্তু, হিয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা, কি করে বেশ কিছু ইরাডিকেটস এবং কন্ট্রোল ডিজিজ। মানে ব্যাপারটা হলো, ধর একটা রোগী এখানে দিয়েছে, সেই রোগটা নিয়ে বলি, মনে কর স্মল পক্স। ঠিক আছে, পক্স এখনো হয়, পক্সের ভ্যাকসিনেশন এসে গেছে, তাও পক্স হয়। কিন্তু তোরা খেয়াল করে দেখবি পক্সের আগে প্রাদুর্ভাব যেমন ছিল, আগে ক্ষতি যেমন ছিল, সেই অনুযায়ী ক্ষতির পরিমাণ কমেছে। তো ভ্যাকসিনেশন কি করে, কিছু কিছু ডিজিজকে হয়তো সম্পূর্ণ বিলুপ্ত করতে পারেনি, কিন্তু তাকে সাপ্রেস করতে পেরেছে, তাকে কমাতে পেরেছে, অর্থাৎ কন্ট্রোল করতে পেরেছে। এবার অনেকগুলো পয়েন্ট আছে আমি জানি, এই প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট পয়েন্ট, কিন্তু জিনিসগুলো আমাদের আসবে, এবং প্রত্যেকটা ভাষা খুব সুন্দর করে সিম্বল দিয়ে দিয়েছি যাতে করে তোদের মনে রাখতে সুবিধা হয়। কস্ট এফেক্ট হেলথ কেয়ার মানে আমরা যে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি তার এফেক্ট কতটা আমরা পাচ্ছি। মানে মনে কর এই যে ভ্যাকসিনেশনের কথা বলছি, ভ্যাকসিনেশনে আমাদের কতটা লাভ হচ্ছে, অ্যাকচুয়াল কতটা লাভ হচ্ছে। যদি প্রপার ভ্যাকসিনেশন করতে হয় তখন দেখবি সিঙ্গেল ভ্যাকসিনে হয়তো ততটা হেলথ ইমপ্রুভ হয় না যতটা হয় বুস্টার ডোজে। তাহলে এখানে কস্ট এফেক্ট মানে হলো, তুই বললি যে হ্যাঁ আমি তো ছোটবেলায় অমুক ভ্যাকসিনটা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম, তারপর 16 বছর একটা ভ্যাকসিন ছিল, ওটা স্যার নিতে ভুলে গেছি, তাহলে কিন্তু তোর অ্যাকচুয়ালি কোনো লাভ হয়নি, সেটা কস্ট এফেক্ট হেলথ কেয়ারে বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে জেনারেশন ওয়াইজ, মানে ধর মা বাবার থেকে সন্তানের মধ্যে কিছু ডিজিজ, মা বাবা যদি ভ্যাকসিনেশন করে তাহলে সন্তান সেই ডিজিজটা তার হবে না, বা হওয়ার চান্স কমে যাবে, হবে না তো বলা যায় না, মা বাবার যদি সেই ডিজিজটা না থাকে সন্তানের ডিজিজটা হওয়ার চান্স কমে যাবে। জেনারেশন ওয়াইজ যদি এরকম কিছু ফিচার্স থাকে সেটাও ভ্যাকসিনেশন দিয়েই আমরা পাই। মানে মনে কর তোদের জেনারেশন যদি কোনো একটা ভ্যাকসিন নিয়ে নেয় তাহলে তোদের পরে যে জেনারেশন, তোদের থেকে যারা আসছে পরের জেনারেশনরা, তারা সেই ডিজিজ থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবে, বেঁচে যেতে পারবে। নেক্সট হচ্ছে কি রিডিউস অ্যান্টিমাইক্রোবাল রেজিস্ট্যান্স। আমরা জ্বর হলে দেখবি অ্যান্টিবায়োটিক বলে একটা ওষুধ খাই, এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া তারা কি হয়, মারা যায়। তো যাতে করে আমার শরীরের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো মারা না যায় সেটার জন্য অ্যান্টিমাইক্রোবাল রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি করতে হবে। কিসের দ্বারা হয়? সেটা তৈরি হয় ড্রাগের দ্বারা। ঠিক আছে, তাহলে মানে ভ্যাকসিনের সাথে আমাদের কিছু ড্রাগ অ্যাড করা হয়। এই ড্রাগ মানে ওই ড্রাগ ভাবিস না যেটা দিয়ে মানুষ নেশা করে, তো এই ড্রাগ অ্যাড করা হয় যাতে হচ্ছে
ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স ক্ষমতা, কোন ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, তাদের রেজিস্ট্যান্স ক্ষমতাটা রাইজ হয় অর্থাৎ বাড়ে। আচ্ছা, এরপর আসছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে বলছে সেফ অ্যান্ড এফেক্টিভ, অর্থাৎ এমনও হয়েছে, শুনলে তোরা অবাক হবি, যে ভ্যাকসিন নেওয়ার পর তার সেই অসুখটা হয়ে গেছে। ঠিক আছে, ভাব, আজকের কথায় বলছি যে এইডস একটা খুব বাজে অসুখ, তাই না? তো ভাব এইডস এর যদি ভ্যাকসিন তৈরি হয়, এখনো আসেনি, এইডস এর ভ্যাকসিন সেইভাবে আসেনি। ভাব ক্যান্সার, ক্যান্সারও ভাইরাস ঘটিত ভাবেও ক্যান্সার হতে পারে, সবসময় যে কার্সিনোজেন দিয়ে ক্যান্সার হচ্ছে তা নয়, ভাইরাস ঘটিত ভাবে ক্যান্সার হয়। মনে কর ক্যান্সার বা এইডস এর জন্য যে ভ্যাকসিন গুলো এসছে তার মধ্যে একটা মাত্র প্যাথোজেন, যে হচ্ছে লিভিং প্যাথোজেন ছিল বা যাকে নিষ্ক্রিয় করা হয়নি, যদি এরম থেকে যায় তাহলে সেই ভ্যাকসিনেশনটার জন্য তার এইডস হতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটাই বলছে যে সেফ অ্যান্ড এফেক্টিভ, মানে তুই যে ভ্যাকসিনটা নিচ্ছিস সেই ভ্যাকসিনটা কতটা সেফ, সেটা কতটা সেফ প্রসিডিওরে তৈরি করা হয়েছে। একটু আগেই বললাম এইডস এর সাথে সাথে ক্যান্সার। তো ক্যান্সারের জন্য, ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে, সবসময় স্মোক করলে ক্যান্সার হয় এটা নয়, অ্যালকোহল কনজিউম করলেই ক্যান্সার হয় এটা নয়, ক্যান্সারের অনেক কারণ হতে পারে, তার মধ্যে অনেক আননোন রিজন আছে, জেনেটিক কারণে ক্যান্সার হতে পারে এবং ভাইরাস থেকেও ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তো যত রকম ক্যান্সার আছে তার মধ্যে আমরা প্রত্যেকটা ক্যান্সারকে আলাদা আলাদা ভাবে ট্রিট করি। এখন মনে কর কোনো একটা ভাইরাস থেকে যদি ক্যান্সার হয়, যেমন এখানে এইচপিভি কথা বলেছে, এইচপিভি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর সঙ্গে আছে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস আছে। ঠিক আছে, এই যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো থেকে ক্যান্সার হয়। তাহলে এগুলো আমরা অন্যভাবে জানি যে হেপাটাইটিস বি ভাইরাস থেকে হেপাটাইটিস বি হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে জেনিটাল ডিজিজ হয়, কিন্তু সেগুলো ছাড়াও তার থেকে ক্যান্সারের কথা বলেছে, তাহলে এর জন্য আলাদাভাবে ভ্যাকসিনেশন করতে হবে। নেক্সট হচ্ছে 10 নম্বর যেটা আছে, এনসিওর গ্লোবাল হেলথ সিকিউরিটি। গ্লোবাল হেলথ মানে হচ্ছে অল ওয়ার্ল্ডের জন্য এই সিকিউরিটিটা রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র আমরা ভারতবর্ষে আছি আমরাই এই ভ্যাকসিনেশনটা নেবো তা নয়, এটা বিভিন্ন অন্যান্য যে দেশগুলো আছে সেখানকার জন্য গ্লোবাল হেলথ সিকিউরিটি রয়েছে, সেখানেও বিভিন্ন অসুখের জন্য ভ্যাকসিনেশন আলাদা আলাদা ভাবে হয়, যাতে করে প্যান্ডেমিকটা না হয়, যে ঝামেলাটা হয়েছিল সেটা যাতে না হয়। আচ্ছা, এইখানটা তোদের আমি বলবো যে শুধু জাস্ট ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর এবং সহজ একটা পার্ট। এখানে হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আমাদের ইন্ডিয়াতে যেটা আছে, অর্থাৎ কোন বয়সে কোন ভ্যাকসিন নিতে হয়, এটা মুখস্থ করা ছাড়া কোনো কিছু অপশন নেই, যার জন্য খুব সুন্দর করে ব্যাপারটা প্রেজেন্ট করা হয়েছে যাতে তাদের মুখস্থ করতে সুবিধা হয়। সেখানে শুরু করা হয়েছে প্রেগনেন্ট ওমেন থেকে, এবং তারপর দেখ জন্মের 24 ঘন্টার মধ্যে 6 উইক, 10 উইক, 14 উইক, 9 থেকে 12 মাস, 16 থেকে 24 মাস, 5 থেকে 6 বছর, 10 বছর এবং 16 বছর। তোরা ম্যাক্সিমাম 16 বছর ইনজেকশন নিস, এটাই তোদের মনে থাকে। এই প্রতিটা সময় কোন কোন ভ্যাকসিন নেওয়া উচিত, কোন কোন ভ্যাকসিন নিতে হয়, সেই ভ্যাকসিনগুলো আমরা এখানে করে দিয়েছি। আপাতত এটা চেঞ্জ হয়, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয় আপাতত। আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশনে যে যে ভ্যাকসিনগুলো যে যে বয়সে নেওয়া উচিত সেটার উপর পুরো এই এটা রয়েছে। এখানে দেখতে পাবি TD1 মানে প্রথম যে ভ্যাকসিনটা নেওয়া হয়, আর TD-র ফুল ফর্ম তোরা এখানে পাবি, টিটেনাস ডিপথেরিয়া। ঠিক আছে, যেমন তার BCGর ফুল ফর্ম তোরা এখানে পেয়ে যাবি। এরকম হয়, প্রত্যেকটা আলাদা আছে। BCG হচ্ছে টিউবারকিউলোসিসের জন্য দেওয়া হয়, OPV হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, এরকম প্রত্যেকটার ফুল ফর্ম বা কোনটা কোনটা বুস্টার। ঠিক আছে, যেরকম ধর এই যে বলছে বুস্টার ডোজ, যখনই একটা ভ্যাকসিন একের বেশি বার দেবে, কোভিডটাও তাই ছিল, কোভিড 2বার 3বার দিতে হয়েছে, তাহলে এই যখনই একের বেশি বার দেবে তখন আমরা তাকে বলছি বুস্টার, অর্থাৎ তার পাওয়ারটাকে বাড়ানো হচ্ছে। ঠিক আছে, সেখানে ভ্যাকসিনের মধ্যে থাকা কেমিক্যালের অ্যামাউন্ট বা জীবাণুর অ্যামাউন্ট সেটাও যেমন বাড়ানো হয়, তেমন পাশাপাশি ইমিউনাইজেশন মানে অনাক্রমতাকরণ, যেটা একটু আগে আমরা পড়লাম, সেটাকেও বাড়ানো হয় একইভাবে। তো এই পুরো ব্যাপারটা তোরা পড়ে নিবি এখান থেকে, প্রত্যেকটার ফুল ফর্ম পাশে দেওয়া আছে। আশা করছি অসুবিধা হবে না বুঝতে। এখানে কিছু অ্যাডিশনাল হিসেবে ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ডিজিজ কভার, কোনটা কোন এটার জন্য কোন ডিজিজ সেটাও লেখা আছে। মানে এর থেকে ভালো নোটস আর কিছু হয় না, মানে 10টা বই ঘেটে একটা নোটস বানানোর মতো, এই শুধু জাস্ট লিস্টটা করা আছে। ঠিক আছে, ব্যাস এই। আচ্ছা, এইটা একটা কোটেশন, এই কোটেশনটা বলছে যে টাইমলি ভ্যাকসিনেশন মানে সঠিক সময় তুই যদি ভ্যাকসিন দিস তাহলে সেই বাচ্চাটা হেলদি হবে এবং আমাদের মানে জাতি, নেশন মানে জাতি, আমাদের জাতি অনেক স্ট্রং হবে ইন দ্যাট সেন্স, তারা সুস্থ সবল থাকবে। ঠিক
ঠিক আছে, তাহলে ভ্যাকসিনেশন প্ল্যানিংটা পুরো কমপ্লিট হয়ে গেল। হেলথ অ্যাওয়ারনেস, যেটা সবথেকে সহজ জিনিস, এটা দিয়ে আমরা শেষ করব হেলথ অ্যাওয়ারনেস। তো সেখানে কি কি আছে, হেলথ অ্যাওয়ারনেসের মধ্যে দেখ 7টা পয়েন্ট আছে, ঠিক আছে, জাস্ট 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট পড়লে আমাদের শেষ। কি কি পয়েন্ট আছে দেখেন। প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেস মানে কি, মানে আমি রোগ থেকে মুক্ত থাকবো, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমে বলছে কি ডিজিজ প্রিভেনশন, রোগটাই যদি না হয় তাহলে আমার কোনো চাপ নেই, ঠিক আছে, তাহলে আমি রোগটা কি করে না হবে আমাকে, মানে আমি কি করে রোগটা থেকে বেঁচে থাকবো সেই জিনিসগুলো আমাকে করতে হবে। এখানে কোন কোন রোগের কথা বলছে, এখানে বলছে ডায়াবেটিস, ক্যান্সার, এই ধরনের রোগের কথা বলছে। তার মানে প্যাথোজেন ঘটিত রোগের কথা বলেনি। প্যাথোজেন ঘটিত রোগ তোর অ্যাওয়ারনেস থাকা সত্ত্বেও হতে পারে। মনে কর মাস্ক পরেও কোভিড হয়েছিল, প্রপার স্যানিটাইজার হাতে দিয়ে হাত পুরো স্যানিটাইজ করেও তার কোভিড হয়েছিল, সারা বডিতে স্প্রে করেও তার কোভিড হয়েছিল। তাহলে কিছু কিছু অসুখ আছে যেগুলো তুই অ্যাভয়েড করতে পারিস, যেমন ধর তুই যদি স্মোক না করিস, তুই যদি অ্যালকোহল কনজিউম না করিস, তাহলে তোর ক্যান্সারের চান্স অনেক কমবে। হ্যাঁ, আদার বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে, সেগুলো তোর হাতে নেই। ডায়াবেটিস যদি তোর বংশগত হয় তাহলে তোর হাতে নেই, কিন্তু আদারওয়াইজ তুই যদি তোর হাইপার টেনশনটাকে কন্ট্রোল করতে পারিস তাহলে ওই মোটামুটি 30 বছর বা তারপর থেকে ডায়াবেটিস শুরু হওয়াটা অ্যাভয়েড করতে পারিস। নেক্সট বলেছে কি নিউট্রিশন, প্রপার পুষ্টিকর খাবার তোকে খেতে হবে। সেই প্রপার পুষ্টিকর খাবার এর মধ্যে আমরা যে জিনিসটা, যারা নিউট্রিশন পড়িস তারা জানিস, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট বলা হয়, মানে যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, তার সাথে ভিটামিন প্রভৃতি যেগুলো সবকটা থাকা উচিত, মিনারেল, ওয়াটার, সেগুলো যতটা পরিমাণ করে থাকা উচিত ততটা পরিমাণে আমরা হচ্ছে খাই। নেক্সট হচ্ছে হাইজেনি অ্যান্ড স্যানিটেশন, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, আমরা জানি ব্যাপারটা কি, যে প্রপার ওয়েতে নিজেকে সেফ রাখা এবং আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকেও বা পানীয়টাকেও সেফ রাখা। ফার্স্ট এড মানে এত কিছু করার পরেও ছোটখাটো কিছু সমস্যা আমাদের মধ্যে থাকে, এবং সেই ছোটখাটো অসুখ, অ্যাক্সিডেন্ট যখন হয় তখন আমরা ঠিক কি কি প্রোটোকল মেনটেন করব, কি কি রুলস মেনটেন করব, তাকে আমরা ফার্স্ট এড বলি, যেটা আজকের ক্লাসে আমরা ফার্স্টের দিকে শিখেছি। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে যে আমি যেটা জানি সেটা অন্যকেও জানাতে হবে। এই নয় যে আমি ব্যান্ডেজ করতে জানি মানে আমিই জানি, আমি কাউকে শেখাবো না, যদি যেদিন আমার ক্ষতি হবে সেদিন আমাকে কেউ করে দেবে না। আমি প্রেশার দেখতে জানি মানে আমিই জানি, সবাই আমাকে ডাকবে, এটা নয়, আমাকে বাকিদেরও শেখাতে হবে যে কিভাবে প্রেশারটা চেক করতে হয়, ঠিক আছে, যাতে আমার যেদিন প্রয়োজন হবে সেদিন লাগবে। অনেকটা এরকম ধরনের যে ব্লাড ডোনেশনের মতো, ব্লাড ডোনেশন জানিস তো, ম্যাক্সিমাম মানুষ বলে আমি ব্লাড দেবো না, আরে তোর যেদিন লাগবে সেদিন তোকে কে দেবে, তাহলে ব্যাপারটা একটা এরকম। ডিরেক্ট কন্ট্যাক্ট, বেশ কিছু ডিজিজ আছে যেগুলোকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ, মানে সংক্রমণযোগ্য অসুখ, যে অসুখগুলো হলে তোর সঙ্গে যে আছে তারও, মানে বাংলায় সহজ কথা বলতে গেলে ছোঁয়া আছে, তো তোর সঙ্গে যে আছে তারও সেই অসুখটা হতে পারে। সেই কমিউনিকেবল ডিজিজের জন্য কি কি করা উচিত, কি কি করা উচিত না সেগুলো। এবং ফাইনালি সেটা হচ্ছে মাস মিডিয়া, মানে যেখানে মিডিয়া বলতে আজকাল আমরা সোশ্যাল মিডিয়া বুঝি, সোশ্যাল মিডিয়া ছাড়াও অনেকগুলো জিনিস আছে, যেমন টেলিভিশন আছে, রেডিও আছে, কেউ শোনে না রেডিও, নিউজ পেপার আছে, অনেকেই পড়িস। তো এই জায়গাগুলোতে হচ্ছে অ্যাওয়ারনেস ধরনের জিনিসপত্র রাখতে হবে, যাতে করে হচ্ছে যারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জিনিস দেখে তারা এই প্রপার হাইজেনি, স্যানিটাইজেশন, হেলথ অ্যাওয়ারনেস এইগুলো সম্বন্ধে জানতে পারবে। কারণ সবাই তো হেলথ অ্যাপটিটিউডে ক্লাস করছে না, মনে কর তুই করছিস, কিন্তু যারা করছে না তারা এগুলো সম্বন্ধে জানতে পারছে না। হ্যাঁ, তুই আজকে নার্স হবি, বাকি তোর ফ্যামিলি সবাই কি নার্স হবে? নিশ্চয়ই নয়। তাহলে তারা যাতে জানতে পারে সেই জন্য এই মিডিয়া যেগুলো আছে সেই মিডিয়াগুলোকে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ। আমরা এরপরে নেক্সট টপিক নিয়ে পরের ক্লাসটা আসবো। ততক্ষণের জন্য যেটা বলে থাকি যে পড়াশোনার মধ্যে থাক, সেফ থাক, এবং সামনে পরীক্ষা আছে তার জন্য যথেষ্ট পরিমাণে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস কর। এই ক্লাসটার উপরেও কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে তোদের ক্লাস দেওয়া হবে। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।